হ্যালো এন্ড ওয়েলকাম স্টুডেন্টস, আশা করি তোমরা সকলেই খুব ভালো আছো। জ্ঞানজ্যোতি কোচিং সেন্টার পক্ষ থেকে তোমাদের সবাইকে আরো একবার স্বাগত। তো আমি মীরা ম্যাম, আমি আজ তোমাদের যে টপিকটা নিয়ে আলোচনা করব সেটা হচ্ছে উপন্যাসের উদ্ভব ও বিকাশ যে রয়েছে, এই উদ্ভব আর বিকাশ সম্পর্কে কিন্তু আজকের ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। ঠিক আছে, দেখো আলোচনার বিষয় শুরু করার আগে খুবই একটা গুরুত্বপূর্ণ ইনফরমেশন তোমাদেরকে জানিয়ে দিয়েছে। তোমরা যা যা ভাবছো এই সেমিস্টার আমাদের সঙ্গে অনলাইন ক্লাস বা নোটসের জন্য যোগাযোগ করবে, তাদেরকে বলে দিই, দেখো এখানে বোর্ডের কর্নারে দুটো নাম্বার দেওয়া আছে, যে কোনো একটি নাম্বারের মধ্যে কল করে কিন্তু আমাদের সঙ্গে যোগাযোগ করে নিতে পারবে। ঠিক আছে, তার সঙ্গে তোমাদের বিভিন্ন সেমিস্টারে যে কোর্স ফি আছে, কোর্স ফির জায়গাটা একটু ভালো করে দেখবে। মেজর কোর্সে যারা আছে তাদের জন্য কোর্স ফি আছে 119 এটা কিন্তু তোমাদের এখন পে করতে হচ্ছে না, শুধুমাত্র 99 রেজিস্ট্রেশন ফির বিনিময়ে কিন্তু পুরো কোর্সটা তোমরা পেয়ে যাচ্ছ। আর এই অফারটা কিন্তু থাকছে প্রথম 100 স্টুডেন্ট যারা আমাদের এখানে অ্যাডমিশন নিচ্ছে, সেকেন্ড সেমিস্টার, ফোর্থ সেমিস্টার, সিক্স সেমিস্টারের স্টুডেন্টদের জন্য। ঠিক আছে, তাহলে এই অফারটা পেতে গেলে কিন্তু আমাদের সঙ্গে তাড়াতাড়ি যোগাযোগ করতে হবে। এই ইনফরমেশন দেওয়া ছিল, এখন আমি ক্লাসের আলোচনায় চলে যাচ্ছি। দেখো, প্রথমে বলেছি উপন্যাসের যে উদ্ভব আর বিকাশ, সেই বিকাশ সম্পর্কে কিন্তু আজকে ক্লাসে আমার তোমাদের সঙ্গে আলোচনা। দেখো, তাহলে আমরা দেখে নিই কিভাবে এই যে উপন্যাস রয়েছে, বাংলা সাহিত্যের উপন্যাস কিভাবে উদ্ভব হলো এবং কিভাবে বিকাশ ঘটলো সেটা নিয়ে। ঠিক আছে, দেখো কি বলছে, বাংলা উপন্যাসের উদ্ভব 19 শতকের প্রথমার্ধে পাশ্চাত্য সাহিত্যের প্রভাব, আধুনিক নগরায়ন, ছাপাখানা এবং মধ্যবিত্ত পাঠক গোষ্ঠীর উত্থানের ফলে কিন্তু হয়েছিল। তাহলে আমরা দেখতে পাচ্ছি সালটা কত বলছে, কোন সময়টা, 19 শতকের প্রথম দিকে কিন্তু এই বাংলা যে উপন্যাস যে রয়েছে, এই উপন্যাস বাংলা সাহিত্যের উপন্যাসে কিন্তু আর কি উদ্ভব হয়। যেখানে কি বলছে, প্যারীচাঁদ মিত্রের যে আলালের ঘরে দুলাল, তার সঙ্গে বাংলা সাহিত্যের প্রথম সার্থক উপন্যাস কিন্তু উপন্যাস হিসেবে কিন্তু এটিকে গণ্য করা হয়। ঠিক আছে, তাহলে আমরা দেখতে পাচ্ছি এই যে প্রথম যদি আমরা বলি যে উপন্যাসটা সাহিত্যিক উপন্যাস হিসেবে গণ্য করা হয়, যেটা প্যারীচাঁদ মিত্রের লেখা আলালের ঘরে দুলাল, এই উপন্যাসটা কিন্তু প্রথম একটা সার্থক উপন্যাস ছিল। ঠিক আছে, পরে কি বলছে, বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায়ের হাত ধরে কিন্তু এটা পূর্ণতা পায় এবং পরে কিন্তু পরে কি বলছে, সূচনা লগ্ন আদি পর্যায়ে, যেখানে আমরা দেখবো 19বিংশ শতাব্দীর মধ্যভাগে কি হচ্ছে, এই যে উপন্যাস সাহিত্য যে রয়েছে মধ্যভাগের দিকটায় পাশ্চাত্য শিক্ষার প্রভাবে গদ্যের প্রচলন শুরু হয়। ঠিক আছে, যেখানে ক্যাথারিন মলিন্স এর ফুলমণি ও করুণার বিবরণ প্রথম আখ্যানমূলক গদ্য হলেও শিল্পরূপ বিবেচনায় প্যারীচাঁদ মিত্রের আলালের ঘরে দুলাল এবং হুতুম প্যাঁচার নকশাকে প্রাথমিক পর্যায়ে কিন্তু ধরা হয়েছে। এছাড়া আমরা দেখবো টেকচাঁদ ঠাকুরের যে মদ খাওয়া বড়দায় জাত থাকার কি উপায় উপন্যাস হিসেবে কিন্তু বর্ণনা করা হয়। ঠিক আছে, তো এই যে প্যারীচাঁদ মিত্র, তারপরে টেকচাঁদ ঠাকুরের যে আর কি উপন্যাসগুলো রয়েছে, প্রথম কিন্তু সার্থক উপন্যাস বলে কিন্তু আর কি গণ্য করা হয়। পরে কি বলছে, বঙ্কিম যুগ। ঠিক আছে, প্রথমার্ধে বললাম প্যারীচাঁদ মিত্র, ঠিক আছে, দ্বিতীয়ার্ধে যে টেকচাঁদ ঠাকুর যে রয়েছে তার যে উপন্যাসগুলো, তারপরে তৃতীয় আমরা দেখবো কি বলেছে, মধ্য দিকে শেষার্ধে বলা যায় বঙ্কিম যুগ যখন শুরু হচ্ছে উপন্যাস সাহিত্যের ক্ষেত্রে। ঠিক আছে, 19বিংশ শতাব্দীর শেষার্ধে, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী যে রয়েছে, এর প্রকাশের মাধ্যমে বাংলা উপন্যাসের সার্থক যাত্রা শুরু হয়। তাহলে আমরা বলতেই পারি একটা সার্থক যাত্রা যে রয়েছে বাংলা উপন্যাসের, সেই সার্থক যাত্রা শুরু হয়েছিল বঙ্কিম যুগে, যেখানে বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় লিখেছে দুর্গেশ নন্দিনী, এই যে উপন্যাস, এটা দিয়ে কিন্তু উপন্যাস সাহিত্যের একটা সার্থক যাত্রা কিন্তু শুরু হচ্ছে। এবং কি বলছে, তিনি ঐতিহাসিক, সামাজিক ও রোমান্টিক উপন্যাসের ভিত্তি স্থাপন করে, যেখানে রমেশচন্দ্র দত্ত এবং স্বর্ণকুমারী দেবীও কিন্তু এই সময় অসামান্য অবদান রেখে গেছে। তাহলে আমরা দেখতে পাচ্ছি শুরুতে আসলো প্যারীচাঁদ মিত্র, এবং তারপরে টেকচাঁদ ঠাকুরের মদ খাওয়া বড়দায়, ঠিক আছে, তারপরে জাতের থাকার কি উপায়, এই উপন্যাসগুলো কিন্তু গণ্য করা হলো। আর তারপরে আমরা দেখবো শেষার্ধে যদি বলি উপন্যাস যে একটা সার্থকভাবে আর কি প্রচলন শুরু হলো, সেটা কিন্তু বঙ্কিম যুগে শুরু হচ্ছে। এবং প্রথম উপন্যাস যে আমরা দেখতে পারবো বঙ্কিমচন্দ্র চট্টোপাধ্যায় দুর্গেশ নন্দিনী, এখান থেকে কিন্তু আমরা দেখবো উপন্যাসের যে একটা সার্থক যাত্রা সেটা শুরু হলো, যেখানে আরো কয়েকটা নাম আমরা পেলাম। কি কি বললো, স্বর্ণকুমারী দেবী, তারপরে রমেশচন্দ্র দত্ত। ঠিক আছে, যাইগুলো কিন্তু একটু ভালো করে দেখবে। দেখো তারপরে কি বলছে, তারপরে চলে আসছি রবীন্দ্রনাথ ও শরৎচন্দ্র যুগ, যেখানে বিংশ শতাব্দীর প্রথমার্ধ এবং রবীন্দ্রনাথ ঠাকুর উপন্যাসে মনস্তাত্ত্বিক বিশ্লেষণ ও গদ্যশৈলীর নতুন মাত্রা যোগ করেন। ঠিক আছে, এইভাবে আমরা দেখব যে বিংশ
শতাব্দী যে রয়েছে তার প্রথম দিকে যখন উপন্যাসটা শুরু হচ্ছে, ঠিক আছে, সেই সময় কি করেছে, সেই সময় রবীন্দ্রনাথ ঠাকুর তার গদ্যশৈলীর মধ্যে নতুন যে মাত্রা, সেই মাত্রা যোগ করলেন, যেখানে যেমন গোড়া, ঠিক আছে, এই উপন্যাসটা আমরা দেখবো রবীন্দ্রনাথ ঠাকুরের, তারপরে ঘরে বাইরে, ঠিক আছে, এই উপন্যাসগুলিতে আমরা দেখবো একটা নতুন মাত্রা তিনি যোগ করেন। এবং শরৎচন্দ্র চট্টোপাধ্যায় তার সহজ সরল ভাষা ও মানবতাবাদী দৃষ্টিভঙ্গি দিয়ে কিন্তু উপন্যাসে সাধারণ মানুষের হৃদয়ে কিন্তু জনপ্রিয় করে তোলে। ঠিক আছে, তাহলে আমরা দেখতেই পারলাম যে রবীন্দ্রনাথ ঠাকুর, তারপরে শরৎচন্দ্র যে রয়েছে, তিনি কি করলেন, তিনি উপন্যাসে সাধারণ মানুষের যে বাস্তব দিকটা, তাদের অনুভূতিগুলি কিন্তু তার সাহিত্যের মধ্যে প্রকাশ করলেন। ঠিক আছে, তারপরে আধুনিক ও উত্তর আধুনিক পর্যায়ে এখানে আমরা দেখবো উপন্যাসের যে আর কি যাত্রাটা ছিল, যেখানে বিংশ শতাব্দীর মধ্যভাগ থেকে এই যে বর্তমান অবধি কিন্তু চলে আসছে, যেখানে আমরা আরো উপন্যাসিক যে রয়েছে তাদের নাম পাবো। প্রথমে চলে আসছে তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়, তারপরে রয়েছে মানিক বন্দ্যোপাধ্যায়, বিভূতিভূষণ বন্দ্যোপাধ্যায়। এদের হাত ধরে কিন্তু উপন্যাস যে রয়েছে, এই উপন্যাস বাস্তবের দিকে ঝুঁকে পড়ে, যেখানে 3 বন্দ্যোপাধ্যায়ের নাম কিন্তু আমরা পেয়ে যাচ্ছি। এবং পরবর্তীতে বুদ্ধদেব বসু, তারপরে সুনীল গঙ্গোপাধ্যায়, শীর্ষেন্দ্র মুখোপাধ্যায় প্রমুখের হাত ধরে এই উপন্যাসের যৌনতা ও মনস্তত্ত্ব, রাজনীতি ও নাগরিক জীবনের জটিলতা কিন্তু স্থান পায়। ঠিক আছে, যেখানে আমরা দেখবো বর্তমানে বাংলা উপন্যাস যে রয়েছে, এই বাংলা উপন্যাস জীবনের নানামুখী জটিলতা, তার সঙ্গে বিষয় বৈচিত্র্য ও নানা ভাষা শৈলীর ভিন্নতা এক সমৃদ্ধ কিন্তু অবস্থান তৈরি করেছে। তাহলে বর্তমানে উপন্যাসের ক্ষেত্রে আমরা দেখবো কিভাবে উপন্যাসগুলো ধাপে ধাপে শুরু হলো, কোন সময় থেকে শুরু হলো, তারপরে আধুনিক যুগ যে রয়েছে, সেই আধুনিক যুগ থেকে শুরু থেকে এই বর্তমান সময় অবধি উপন্যাসটা কোথায় গিয়ে দাঁড়ালো, এবং কোথায় কোথায় আমরা কোন কোন উপন্যাসিক যে রয়েছে তাদেরকে পেলাম। ঠিক আছে, বিখ্যাত বিখ্যাত উপন্যাসিক। ঠিক আছে, তো বর্তমানে আমরা দেখতে পাচ্ছি বাংলা উপন্যাসে জীবনে যে নানামুখী জটিলতা এবং বিষয় বৈচিত্র্য, এগুলো নিয়ে কিন্তু এই উপন্যাসগুলো অবস্থান করছে এবং তৈরি হচ্ছে। ঠিক আছে, তো এই যে উপন্যাস, এই উপন্যাসের উদ্ভব বিকাশ নিয়ে প্রথম থেকে একটু ক্লাসটা পারলে পরে তোমরা দেখে নিতে পারো। উদ্ভব বিকাশ নিয়ে কিন্তু আজকে ক্লাসের আলোচনা আমার এতটাই ছিল। আলোচনাটা আমি এখানেই শেষ করছি। ভিডিওটি শুরু থেকে শেষ অবধি দেখার জন্য থ্যাংক ইউ।